হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবনব সৃষ্টির প্রবন্ধটি, যেটি সৈয়দ মুজতবা আলীর রচিত। আজকে আমি সম্পূর্ণ বিষয়বস্তু তোমাদের কাছে তুলে ধরবো, যেটি তোমরা খুবই ভালো করে বুঝতে পারবে। তো তার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। তো আজকে আমরা আলোচনা করব নবনব সৃষ্টি, যেটি রচিত সৈয়দ মুজতবা আলীর। প্রথমে তো আমরা ভূমিকাটি দেখে নাও। পণ্ডিত, ভাষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী তার সাহিত্য কীর্তির জন্য পাঠকের মনে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনার জন্ম 1904 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর। অবিভক্ত ভারতের সিলেটের করিমগঞ্জে তার জন্ম হয়। তারপর তিনার মৃত্যু 1974 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি। তো চলো এবার আমরা প্রবন্ধর মধ্যে আসি। তোমরা সকলে নিজের পাঠ্য বইটি খুলে রেখে নাও, যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো। আমি লাইন ধরে ভালো করে তোমাদেরকে বুঝাবো, তোমরা পাঠ্য বইটিকে ফলো করবে। নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলী। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, অর্থাৎ সংস্কৃত ভাষা কোনো ভাষার ওপর নির্ভর করে না। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। যখন কোনো নবীন শব্দের প্রয়োজন হয় তখন সংস্কৃত ভাষা ধার করে না, নিজেরই ভাণ্ডারের মধ্যে শব্দকে সন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। মানে তারা এমন কোনো ধাতু বা শব্দ থেকে একটি নবীন শব্দকে নির্মাণ করা যায়, কিন্তু তারা কখনো ধার করার কথা ভাবে না। তারপর লাইন, তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত পশ্চিমকালের বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। তার মানে এটি নয় যে সংস্কৃত ভাষা আগে কোনো বিদেশি ভাষা গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। নিয়েছে, কিন্তু এতটুকুই নিয়েছে যে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই, আগেকার যুগের সবই ভাষাই এরকমই। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। এখানে কি কি ভাষা বলেছে যে স্বয়ংসম্পূর্ণ? হিব্রু, গ্রিক, আবেস্তা ও ঈষৎ। এটি পরীক্ষার মধ্যে আসতে পারে, তোমরা এখানে দাগ নিয়ে নাও। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। এখানে কি বলছে? আমরা প্রয়োজন এবং অপ্রয়োজনেও বাংলাতে অনেক ভাষা আমরা নিয়েছি এবং নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, এটি আরবি ও ফার্সি শব্দ। খাজনা খারিজ নতুন রূপে দেখা দিয়েছিল বলে আমরা বাংলাতে প্রচুর শব্দ গ্রহণ করেছি। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। এবং পরে আমরা ইংরেজি থেকে ইংরেজি শব্দ প্রচুর পরিমাণে নিয়েছি এবং নিচ্ছি। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। এখানে বলছে যে বিদেশি শব্দ নেওয়া ভালো না খারাপ সেটি কোনো কথা নয়, সেটি বলা খুবই কঠিন। নিয়েছি এবং এখনও স্বজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমরা নিজের জ্ঞানে ভাষা নিয়েছি এবং নিচ্ছি, এবং ইংরেজিকে বর্জন করেও বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই, ঢুকতেও পারে। তারপরের লাইন, আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না।
এই যে দুই বিদেশি বস্তু আলুকপি ও ওষুধ, এই ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকেই যাবে, নতুন আমদানি বন্ধ করা যাবে না। অর্থাৎ আমাদের এই শব্দে আমদানি চলে যাবে, তারা নিজে ভাষা তৈরি করে না। তার জন্য বলছে যে বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অত্যন্ত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ও ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। হিন্দি থেকে আরবি ও ফার্সি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য বহু সাহিত্যিক লেগে পড়েছেন। চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। এখানে কে দেখে যেতে পারবেন না? সৈয়দ মুজতবা আলী। আমার তরুণ পাঠকেরা নিশ্চয় দেখে যাবেন। যে নতুন নতুন তরুণ পাঠক আছে তারা হয়তো নিশ্চয় দেখবে। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনক্লাব নয়, এবং শহীদ শব্দ বাংলায় ঢুকে গিয়েছে। নজরুল ইসলাম শহীদ শব্দটিকে বাংলায় ঢুকে গিয়েছেন। তারপর লাইন, বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। অর্থাৎ বিদ্যাসাগর সাধু রচনা যেগুলি সেগুলোতে বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ও ফার্সি ব্যবহার করতেন। যেগুলি অসাধু রচনা সেগুলিতে আরবি ও ফার্সি ব্যবহার করতেন। পরের লাইন, আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। অর্থাৎ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দকে জিহাদ আহাম্মুখী বলে মনে করতেন। আলাল ও হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্য নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এর শুরুতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন, এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমেন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। অর্থাৎ প্রেমেন্দ্র হিন্দি এবং বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। অর্থাৎ রচনার যে শব্দ গঠন হয় সেটি সব তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। পরের লাইন, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। অর্থাৎ শঙ্কর দর্শনের মতে আলোচনা ভাষাগুলি সংস্কৃত শব্দবহুলই হবে। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে পারে। অন্যদিকে মোগলাই রেস্তোরাঁর বর্ণনা ভাষা হুতম ঘেঁষা হয়ে যেতে পারে। পরের লাইন, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গম্ভীর্য। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্পেনিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ সংস্কৃত ভাষা আমাদেরই দেশের, বিদেশের নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্পেনিশ এতটুকুই কম পরিমাণে দেখা যায় আমাদের দেশে যে তাদের দিকে নিয়ে ভাবার কোনো কথা নেই। পরের লাইন, বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না। কেন আমরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষার চর্চা করি না? সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই, সেসব ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। সংস্কৃত চর্চা এই দেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। অর্থাৎ সংস্কৃত এই দেশের বলে বাংলা শব্দে সংস্কৃত ভাষা ঢুকেছে। এখনও আছে বলে অল্প বিস্তার ঢুকেছে। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত ভাষা যে আমরা স্কুল কলেজ থেকে তুলে দিতে চাই না, কারণ আমাদের সংস্কৃত ভাষা বাংলাতে এখনও প্রচুর পরিমাণে ঢুকবে। তার জন্য সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। যদি আমরা সংস্কৃত ভাষাকে উঠিয়ে দিই তাহলে আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ আমরা যদি সংস্কৃত ভাষা না রাখি তাহলে আমাদের শব্দের প্রচণ্ড অভাব হবে। তাহলে আমরা সংস্কৃত ভাষা
আর বাংলাতে প্রবেশ করাতে পারবো না। চলো তারপর লাইন। ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। ইংরেজি বেলাতেও তাই, অর্থাৎ ইংরেজিও সেরকম, তোলা যাবে না। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিজ্ঞান এগুলি এমন শব্দ যাদের প্রয়োজন আমাদের রয়েছে। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধেও বাংলাতে কোনো বই আছে বলে জানিনি। রেলের ইঞ্জিন চালাতে হয় কিভাবে সে বলে কোনো বাংলার বই আছে নাকি সেটি আমরা জানি না। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। তাই আমাদের এরকম টেকনিক্যাল শব্দের, নতুন নতুন শব্দের যে কতটাই প্রয়োজন তার ধারণা আমাদের নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। তারপরে পেজ। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। অর্থাৎ আরবি ফার্সি শব্দ থেকে বাংলায় আর কোনো শব্দ ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, অর্থাৎ পশ্চিম বাংলাতে আমাদের আরবি ফার্সির চর্চা খুবই কম। পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে না বলে মনে হয় না। অর্থাৎ পূর্ব বাংলাতেও যে আরবি ফার্সি শব্দটি দীর্ঘ হয়ে থাকবে সে কথা মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রবাহিত করবে তার সম্ভাবনাও নেই। আবার এমনকি আরব ইরানে যদি কোনো দিন কোনো সময় যদি বাংলা চলে যায় এবং বাংলা আরব ইরানে প্রভাবিত করবে এটির কোনো প্রশ্নই ওঠে না। তারপরের লাইন। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে, এবং যেসব আরবি ফার্সি শব্দ আমাদের বাংলায় ঢুকে গিয়েছে সেগুলি আমাদের চালুই থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নতুন নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছে। অর্থাৎ যে এখনকার যে নতুন নতুন লেখক আছে তারা নতুন ভাষা নির্মাণ না করে বাংলার সেই চণ্ডী থেকে আরম্ভ করে হুতম থেকে সেই যতগুলো পুরনো ভাষা আছে সেগুলোকে কাজে লাগিয়ে তারা বহু কিছু রচনা ইত্যাদি জিনিস বানাচ্ছে। কিছুদিন পূর্বে এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রী বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়, কারণ তাদের কাছে তো আর নতুন কেউ বানাচ্ছে না। তারা যতগুলো লেখক আছে তারা সব পুরনো বই থেকেই চণ্ডী থেকে বিভিন্ন শব্দকে তুলে নিচ্ছে। পরের লাইন। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। তারপর এই পরিস্থিতির সামনে জীবনমৃত এইসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। এইসব সমস্যার সামনে যদি একটা নতুন কোনো জিনিসকে নেওয়া যায়, নতুন শব্দ যদি বানানো যায় তাহলে খুবই ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। তবুও দেখা গেল যে ভারতীয়রা ফার্সি ভাষাকে বেশি অভিভূত হলেন আরবির থেকে। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা। উর্দু সাহিত্যটি ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের ওপরও বাইরে যে প্রভাব পড়েছে সেটি ফার্সি, আরবি নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিলেন, ভারতবর্ষের সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। অর্থাৎ একদা যে ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি ভাষার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সে সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, আরবির সংঘর্ষ যে ফার্সির মাধ্যমে ঘটেছিল বা অন্য কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যালী
সাহিত্য সৃষ্টি করতে পারল না। কোন তিন ভাষা? সিন্ধি, উর্দু ও কাশ্মীরি, এই ভাষা তিনটিকে ঐর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। তারপরের লাইন, উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ ইকবাল উর্দুকে ফার্সি কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল, যে উর্দুতে যতগুলি ফার্সি শব্দ ছিল সেগুলিকে বঞ্চিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য যে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তার পদাবলী কীর্তন। এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ে খাঁটি বাঙালি। এই সাহিত্য শুধু যে মহাভারতের কৃষ্ণ বাংলায় খাঁটি কানরূপে ধারণ করেছেন তাই নয়, এই সাহিত্য যে শুধু কৃষ্ণই কানরূপে ধারণ করেছিলেন তাই নয়, শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নয়। শ্রীমতী রাধা যে একেবারে খাঁটি বাঙালি তার বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক এরা সকলে একই রূপে প্রকাশ পেয়েছেন যে এরা খাঁটি বাঙালি। পরের লাইন, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। এই ছেটটা তোমরা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং যদি কেউ প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কারা বিদ্রোহ করেছে? বাঙালিরা বিদ্রোহ করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। যখন এগুলি উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে তখন বাঙালিরা আবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ বাঙালির হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়, এই বিদ্রোহ বাঙালি এবং হিন্দুর মধ্যেই নয়, বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। বাঙালি মুসলমানের মধ্যেও ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। তো আজকে তোমাদের এই বিষয়বস্তু নবনব সৃষ্টিটি শেষ হলো। তোমরা যদি এই প্রবন্ধ ভিত্তিক যদি কোনো প্রশ্ন চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আই হোপ কি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটিকে একটি লাইক করে দাও এবং যত পারো তত শেয়ার করে দাও। থ্যাঙ্কস।